নমস্কার, আপনি রয়েছেন কবিরের সঙ্গে এবং কবির এমন একজনের সঙ্গে আজকে কথা বলবে যার সম্পর্কে নতুন করে একটি শব্দ ব্যয় করাও বাহুল্য। রাজনীতিতে, এমনকি আজকের দিনের নির্বাচনী রাজনীতিতেও দলমত নির্বিশেষে যে কজন মানুষের, সব দলের কথা বলছি, গ্রহণযোগ্যতা জনতার কাছে অনস্বীকার্য, তাদের মধ্যে একজন হলেন মানস মুখার্জি। মানসবাবু, আপনাকে প্রথমেই স্বাগত জানাই এবং আপনি এতটা সময় এই ব্যস্ততার মধ্যেও দিলেন, তার জন্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কামারহাটি পৌরসভার উল্টো দিকের রাস্তায় জ্যোতি বসু ভবন, সেখানে বসে আছি। প্রধান নির্বাচনী কার্যালয় সিপিআইএম, এখান থেকেই সিপিআইএম তাদের নির্বাচনী কার্যকলাপ, কর্মসূচি সমস্ত পরিচালনা করেন এবং আরেকটি তাৎপর্য রয়েছে এই অঞ্চলের। আপনাদের মনে আছে টাকা গোনার জন্য, কাঁড়ি কাঁড়ি টাকা গোনার জন্য কি পরিমাণে কাউন্টিং মেশিন আনতে হয়েছিল এবং লরি আনতে হয়েছিল? সেটা কিন্তু রাস্তার ঠিক উল্টো দিকে। এই আমি ছবি দেখাবো আপনাদেরকে। ক্লাব টাউন, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী, এইখান থেকে 50 কোটি টাকা নগদে উদ্ধার হয়েছিল। অতএব এই জায়গার তাৎপর্য আপনারা বুঝতে পারছেন। এবং 2021-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে সায়নদীপ ভট্টাচার্য এখানে কিন্তু এখান থেকে 21% বেশি ভোট পেয়েছিল। এবং 2016 সালে মানস মুখার্জি সেই সময় প্রবল পরাক্রমশালী তৃণমূল নেতা মদন মিত্রকে হারিয়েছিলেন এবং 2001, 2006 এবং তারপরে আবার 2016 সালে মানস মুখার্জি জয়লাভ করেছেন। একদম স্থানীয় কিছু ইস্যু নিয়ে আমরা মানসবাবুর সঙ্গে কথা বলবো। মানসবাবু, আমি এই অঞ্চলে স্বাভাবিকভাবেই আমার স্বাভাবিক প্রবণতা থেকেই ঘুরে বেড়াচ্ছিলাম মানুষের মধ্যে। আমি দেখছিলাম যে আপনার একটা অদ্ভুত গ্রহণযোগ্যতা। আপনি কি বুঝছেন এবারে নির্বাচনের মানুষের পালস কি? দেখুন, নির্বাচনে মানুষের পালস, মানুষ এই নৈরাজ্য থেকে অবসান চাইছে। আমাদের এই কামারহাটি পৌর এলাকা বা কামারহাটি বিধানসভা কেন্দ্র অত্যন্ত সংস্কৃতিবান মানুষদের বাস, গুণী মানুষদের, মেধাবী মানুষদের বাস। তারাই অশান্তি চায় না। একটা সময় ছিল 70-এর দশকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ক্রিমিনালরা তখন ছিলেন। তাদেরকে প্রতিহত করেই মানুষ আবার নতুন করে বামপন্থীদের ফিরিয়ে এনেছেন। তারপরে এই 34টা বছর তারা দেখেছে যে বামপন্থীরা কিভাবে নিজেদের সবকিছু শক্তি ব্যয় করে এই শান্ত বেলঘড়িয়াকে শান্ত করে তুলছিল। সেক্ষেত্রে আমারও একটা বড় ভূমিকা ছিল। তখন অবশ্য আমি এমএলএ নয়। আমরা 77-এর আমাদের সরকার তৈরি হওয়ার পর আমাদের ওই সময় প্রথম কাজটাই ছিল বেলঘড়িয়াকে শান্ত করা, এবং শান্ত করার জন্য এবং যাতে বামফ্রন্ট সরকারের যে কর্মসূচিগুলি আছে সেগুলো কার্যকরী করা যায়, সেই জন্যই শান্ত করাটা বড় প্রয়োজন ছিল এবং সেটা আমরা করতে পেরেছিলাম। এটা আমাদের একটা বড় সাফল্য। আর সেই কারণেই মানুষ, এবং সেসব করতে গিয়ে আমরা কোনো রাজনৈতিক দলের ভেদাভেদ দেখিনি। আমরা যখনই এই কাজ করেছি, আমাদের যারা প্রণম্য এমএলএ ছিলেন, রাধিকা ব্যানার্জি, তারপরে শান্তি ঘটক, যাদের নাম সকলে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, এবং দলমত নির্বিশেষে যাদেরকে মানুষ গ্রহণ করেছিলেন, আমি তাদেরই তো শিক্ষা পেয়েছি গণেশ আন্দোলন করা, এবং সেইটা নিয়েই আমি চলার চেষ্টা করেছি। যার জন্য আমি সবসময় বলেছি যে আমি ভোটের আগে একটা পার্টির সিম্বল নিতে হয়, তাই নিয়ে আমি, কিন্তু ভোটের পরে যারা আমাকে ভোট দিয়েছেন বা যারা ভোট দেননি তাদেরও আমি 100 এই ভাবনা থেকেই আমি চলেছি। এই মূল্যবোধটা কোথাও গিয়ে বোধহয় এখন এই মূল্যবোধটা এখন নেই, একেবারেই নেই। এই মূল্যবোধটাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশটাকে ধ্বংস করা হয়েছে, সামাজিক ক্ষেত্রে তার একটা ভয়ঙ্কর অবনতি হয়েছে। তার ফলে মানুষ যেমন ছিল
এবং যে যে পুরনো মানুষেরা, কালকেও এক জায়গায় গিয়েছিলাম, সেখানে বললো যে এই জিনিস আমরা ভাবতে পারি না যা হচ্ছে। কাজে এটা করার ক্ষেত্রে আমি মনে করি না যে শুধু বামপন্থীরা একত্রিত হলেই পারবে, তা না। দলমত নির্বিশেষে সমস্ত শান্তিপ্রিয় সুস্থ মানুষ যারা সুস্থ পরিবেশ গড়ে তুলতে চান, তাদের সকলের সহযোগিতা নিয়েই এটা আমাদের করতে হবে। এটা কমিউনিটির স্বার্থে করতে হবে, আর উপরন্তু বাংলার স্বার্থে তো করতেই হবে। আমি একদম স্থানীয় কিছু বিষয় নিয়ে আপনার সঙ্গে সরাসরি কথা বলবো। মানুষের বেশ কিছু বিষয় নিয়ে এখানে প্রচন্ড অভাব অভিযোগ রয়েছে। আপনার দল এখনো তালিকা ঘোষণা করেনি, আপনারা এখনো জানতে পারিনি, কিন্তু প্রাক্তন বিধায়ক, আমি আগামী দিনের বিধায়ক বা আগামী দিনের নির্বাচনে আপনি এই নির্বাচনে আর কি আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা জানি না, কিন্তু এই অঞ্চলের একজন জীবন্ত প্রতিষ্ঠান আপনি, সেই জায়গায় দাঁড়িয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজ 2010 সালে আপনাদের সরকারের সময়কালে প্রতিষ্ঠা করা হয়েছিল, ফিতে কাটা যদিও হয়েছিল তারপরে, কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজের বেহাল দশা। আমি একের পর এক ইস্যুতে আসবো। প্রথম কথা, আমি সাগর দত্ত মেডিকেল কলেজে কনসেন্ট্রেট করতে চাই, কি বলবেন? খুবই বেহাল দশা। বেহাল দশা মানে বেহালও তর। কারণ ধরুন, এখন সরকার একটা ডাইরেকশন দিয়েছে যে মেডিকেল কলেজ টু মেডিকেল কলেজ কোনো পেশেন্ট রেফার করা যাবে না। অথচ এই হসপিটালে সব ধরনের ডিপার্টমেন্ট নেই। ধরুন, কার্ডিওলজি নেই, নিউরোলজি নেই, এবং তার ফলে এখন যেটা ওখানে হচ্ছে যে একই বেডে দুজন পেশেন্ট, এরকম, অর্থাৎ দুটো রোগ নিয়ে দুজন পেশেন্ট একই বেডে থাকছে। এ কোনোদিন আমাদের যখন এখানে স্টেট জেনারেল হসপিটাল ছিল তখনও এই জিনিস হয়নি, যে আজকে মেডিকেল কলেজ হচ্ছে। এবং এই মেডিকেল কলেজটা করার চেষ্টা আমরা শুরু থেকেই করেছি। এবং আমি তো বিশেষ করে 2001-এ যেবার নির্বাচিত হই, সেইবারই তখনও শান্তি ঘটক বেঁচে, তাকে বলেছিলাম যে এই কাজটা আমাদের করতেই হবে। সুবিধা হয়েছিল, তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, সূর্যকান্ত মিশ্র স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তাদের সহযোগিতায় আমরা এই হসপিটালটা গড়ে তুলি। সেই সময় প্রথমে যখন আমরা একটা বড় কোম্পানির সঙ্গে, বড় হসপিটাল কোম্পানি, তাদের সঙ্গে কথা বলে জয়েন্ট ভেঞ্চারে করতে চাইলাম, তখন তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস, অন্যান্য দল, তারা ভীষণ বাধা সৃষ্টি করলো। তারপরে আমাদের সরকার ডিসাইডই করলো যে সরকারি টাকায় পুরো সরকারি হসপিটালই গড়ে উঠবে। তারপরে সেটা গড়ে উঠলো। ওই সময় আমি মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে বলেছিলাম যে হসপিটালটা উদ্বোধন আপনারা করে, কারণ চালু হয়ে গেছে হসপিটাল, মেডিকেল কলেজটা চালু হয়ে গেছে। ওরা বললো যে না, আমরা পরেই একবার চালু করবো, ইলেকশনের আগে। পরেটা কেন? পরেটা আমাদের কোনো একটা কাজ করার মধ্য দিয়ে তো সেটা ব্যবহার করে মানুষের মন জয় করতে চাই না। মানুষ তো চোখের সামনে দেখেছে হসপিটাল গড়ে উঠছে, সেই সব কারণেই। আর ওরা একটা, আমরা কোনোদিনই একটা ইলেকশনকে ব্যবহার করে, ইলেকশন ওরিয়েন্টেড পলিটিক্স, সেটা সবসময় ভাবিও না। অপটিক্স পলিটিক্স বলা হচ্ছে। সেই জন্য আমরা সেটা ভাবিও না। আমরা জানি তো, মানুষ সবাই জানে আসলে এটা কোন সময় হচ্ছে। কিন্তু তারপরে যাই হোক, যেটা ঘটনা ঘটলো, তারপরে এই ঘটনা ঘটার ফলে যে এই যে এত অব্যবস্থা, আপনি দেখবেন সমস্ত সরকারি হসপিটালে গেলে একই অব্যবস্থা। কারণ মেডিকেল কলেজ টু মেডিকেল কলেজ ট্রান্সফার কেন আমি করতে পারবো না? আমার যদি এখানে কার্ডিওলজি না থাকে, আমার যদি এখানে নিউরোলজি না থাকে, তাহলে কোথায় যাবে? তাহলে এই পেশেন্টকে আমি এখানে ট্রিটমেন্ট করবো কি করে? তাই তো। এই যে সরকার সিদ্ধান্ত নিয়ে রেখেছে, এবং সেই রকম ইনফ্রাস্ট্রাকচারও তৈরি করছে না। এমনকি ওখানে যারা গ্রুপ ডি কাজ করে, এমনকি গ্রুপ সিতেও, তারা সব কন্ট্রাকচুয়াল, এবং তারাও সময় মতন বেতন পান না। আর কিছু ভালো ডাক্তার যাদেরকে এখানে আনা হয়েছিল, এই অভয়াকাণ্ডের পর তাদের অনেককেই সরিয়ে দেওয়া হলো। এবং এমন সমস্ত ডাক্তার ছিলেন যারা SSKM এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাদেরকে সরিয়ে দেওয়া হলো। তার ফলে সার্ভিসটা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। ওখানে গেলে, ইমার্জেন্সিতে গেলে আপনি দেখবেন কানে কানে পেশেন্ট যদি সিরিয়াস হয়, ওখানকার কর্মীরাই কানে কানে বলে দেয় এখানে ভর্তি করবেন। কোনোভাবে এই অঞ্চলের বিধায়কের নাম মানস মুখার্জি অথবা CPIM এর
যে কোনো বিধায়ক কি করবেন, প্রাথমিক কাজ কি হবে? সাগর প্রাথমিক দত্ত মেডিকেল কলেজ প্রাথমিক কাজ হচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজকে একটা মেডিকেল কলেজের যে সেট আপ হওয়া দরকার। একটা মেডিকেল কলেজে একটা বেডে 2জন পেশেন্ট ইমিডিয়েট বন্ধ করা দরকার। আর এই যে রেফার করা যাবে না, রেফার যদি আমার ডিপার্টমেন্ট না থাকে আমি রেফার করতে পারবো খুব না। স্বাভাবিক। কাজে এইগুলো চালু করা। আর ওখানে একেবারে দালালরা যে ছেয়ে গেছে, এটা দীর্ঘদিনের অভিযোগ। ওই সময় একদম দালালি ছাড়া কিচ্ছু হচ্ছে না। এবং সেই দালালি করছেই এখনকার যিনি এমএলএ তার এবং দলের সাগর লোকেরা। দত্ত মেডিকেল কলেজের বেশ কিছু জুনিয়র ডক্টর, আমি অবশ্যই প্রকাশ্যে তাদের নাম করবো না, তাদের নিরাপত্তা, তারা ব্যক্তিগতভাবে আমাকে বিভিন্ন সময় বলেছেন যে এখানে কাজ করতে অসুবিধা হচ্ছে, রাইট। ডাক্তারবাবুদের কাজ করতে অসুবিধা হচ্ছে। ডাক্তারবাবুদের কাজ করতে অসুবিধা হচ্ছে, এমনকি অনেক সময় তাদের খুব ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যেটা অন্য কোনো মেডিকেল কলেজে এরকম হয়নি। ওই অভয়াকাণ্ডের সময় যে ডাক্তারবাবুরা যে কিছু প্রতিবাদ করবে, সর্বত্রই প্রতিবাদ তারা করছিলেন ওই সময়। ওটা তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না। সেই সময়ও তাদের বাধা দেওয়া, একদম। হুমকি দেওয়া, এসব কাণ্ডও হয়েছে। তা যে এগুলো তো মেডিকেল কলেজের মতন চলবে, সেখানে টিচাররা, সেখানে স্টুডেন্টরা তারা দেখবেন, বা যা স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা দেখবেন। তার বাইরের লোকের ওখানে দরকারটা কি? দরকার নেই তো। সিস্টেম অনুযায়ী চলবে। কেন বাইরের মাতব্বররা গিয়ে, বাস্তানরা গিয়ে ঢুকবে ওখানে? ঢোকার কথা না, তো ঢোকা উচিত না। স্থানীয় মোহিনী মিলের জমি, সেটা হস্তান্তর, সেটাকে বেদখল করে, সেটাকে জবরদখল করে আপনারা বেদখল করার জন্য মিছিল করেছেন এবং সায়নদীপ মিত্র আপনি সেই মিছিলের নেতৃত্ব দিয়েছেন। একটা সরাসরি একটা কনফ্রন্টেশন সরাসরি দেখা গেল এবং সেটাতে আপনাদের কর্মী সমর্থকরা রাজ্য জুড়েই অনেকটা উজ্জীবিত হয়েছিলেন যে একরোখা মেজাজে আপনাদেরকে দেখা গেল। মোহিনী মিলের জমিকে কেন্দ্র করে যে একটা বিতর্ক, কি বলবেন? দেখুন, একরোখা মেজাজে আমরা এর আগেও হয়েছি। এমনকি ক্রিমিনালদের মোকাবিলা করেই সেটা আমরা করেছি। আমাদের যখন যেদিন এই ক্লাব টাউনে, আপনি যেটা বলছিলেন, ক্লাব টাউনে যেদিন মন্ত্রীর বান্ধবীর ঘরের থেকে কোটি কোটি টাকা, 50 কোটি টাকা, সেই কোটি কোটি টাকা উদ্ধারের সময় আমি তখন বসিরহাটে, ফিরতে ফিরতে আমাদের কমরেডদের সমস্ত কমিউনিকেট করে বললাম যে কালকেই এর প্রতিবাদে আমরা মিছিল করব। এবং সেই মিছিলে সেলিমও মিছিলের কথা শুনে চলে এসেছিলেন। এবং সেই মিছিলে আমরা যে প্রতিবাদ দেখিয়েছি, যে এই ঘটনার মোকাবিলা করতে গিয়ে এখনকার এমএলএ তিনি যেভাবে এসেছিলেন মিছিলকে ডিস্টার্ব করতে, সেটা মোকাবিলা করেই আমাদের। এবং বিটি রোডে সেখানেও একটা যথেষ্ট কনফ্রন্টেশন হয়েছিল। কিন্তু যাই হোক, আমাদের মেজাজের সঙ্গে তো একদম আমাদের সে মেজাজ আছে, এখনো আছে। যে কোনো সিচুয়েশনে আমরা, ইদানিংকালে তো সেটা আরো বেড়েছে। কারণ মানুষের সমর্থন, মানুষের ক্ষোভ বিক্ষোভ যত আমরা দেখছি এবং মানুষ বলছি আপনারা কিছু করবেন না, সেগুলো আমাদেরকে উৎসাহ। নির্বাচন কোনো পাটিগণিত না, নির্বাচনের রসায়ন আছে, নির্বাচনের ফিজিক্স আছে, নির্বাচনের ইতিহাস, নির্বাচনের জিওগ্রাফি সমস্ত আছে। কিন্তু আমি সব থেকে বেশি করে যেটা আছে সেটা হলো পাটিগণিত। এখানে আমি বললামই যে আপনারা 2021 সালে 20%-এর বেশি ভোট পেয়েছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনে সুজন চক্রবর্তী যখন এখানে প্রতিদ্বন্দ্বিতা করলেন, সুজনদা এখানে এই বিধানসভা কেন্দ্র থেকে 23%-এর বেশি ভোট পেয়েছিলেন। ওভারঅল দমদম কনস্টিটিউয়েন্সি থেকে 20% ভোট পেয়েছিলেন। আমি আবারও বলছি, নির্বাচন শুধুমাত্র পাটিগণিত নয়। কিন্তু আগে যখন দ্বিমুখী লড়াই হতো তখন 50%-এর আশেপাশে ভোটকে ধরে নেওয়া হতো ডিসাইডিং ফ্যাক্টর। এবারে চতুর্মুখী লড়াই হচ্ছে এবং কংগ্রেসের সামান্য কিছুটা পকেটে কিছুটা প্রভাব রয়েছে। তাহলে আমি যদি ধরে নিই চতুর্মুখী লড়াই, তাহলে অ্যাবভ 30% বা অ্যাবভ 35% ভোটকে ধরে নেওয়া যেতে পারে ডিসাইডিং ফ্যাক্টর। সেই জায়গায় দাঁড়িয়ে একদম পাটিগণিতের কথা বলছি মানসবাবু, 10 থেকে 12% ভোট যদি আপনারা বাড়াতে পারেন লোকসভা নির্বাচনের তুলনায়, তাহলে সিপিআইএম এর যে সম্ভাব্য তালিকাগুলি, পলাশ দাস নিজে আমাকে বলেছেন যে কামারহাটি অত্যন্ত সম্ভাবনাময় সিট। কি বলবেন আপনি, আপনার অবজারভেশন? 10-12% ভোট জোগাড় করা আজকের দিনে দাঁড়িয়ে খুব কঠিন ব্যাপার না। 10-12% বাড়তি, ওই তো বাড়ানো। আমরা হিসেব করে দেখেছি যে কোনো বুথ 100 ভোটে হেরেছি, কোনো বুথ 40 ভোটে হেরেছি, কোনো বুথ 65 ভোটে হেরেছি, বা আবার কোনো বুথ 10 ভোটে হেরেছি। তাহলে
100 ভোটে যেখানে হেরেছি সেখানে যদি 60টা ভোট আমি বাড়াতে পারি আপনি 40 ভোটে জিতবেন। তাহলে 40 ভোটে জিতবো। তাহলে এই বুথগুলো টার্গেট করে আমরা, এবং সেটা রেসপন্সও আমরা পাচ্ছি, মানুষও বলছে। এবং আমি এর আগেও যে ইলেকশনগুলো হয়েছে তাতে আমাদের যে নিজস্ব ভোট, সেই ভোটের বাইরেও আমাদের ক্যান্ডিডেট যখন যারা ছিলেন তারা আদায় করেছেন। এবং আমাদের এই আপনি শুনে জানলে ভালো লাগবে যে 1938 সালে এই বেলঘড়িয়া অঞ্চলে আমরা ছিলাম 1938, কমিউনিস্ট পার্টি তখন লার্জেস্ট পার্টি মানুষের মধ্যে। সেই জায়গা থেকে আমরা টানা জিতে আসছি। এবং জ্যোতিবাবুর রাজনৈতিক কর্মকাণ্ড অনেকটা এখান থেকে শুরু হয়েছে। সেটা আমরা প্রথম হারলাম 11তে হারার পর তখন থেকেই আমরা পরিকল্পনা করেছিলাম যে 16তে আমাদের জিততেই হবে। 16তে জিতলাম। এই 16 সালের পর আমরা দেখতে শুরু করলাম যে আমাদের যে ভোটটা তৃণমূলে চলে গেছিল আমাদের উপর ক্ষুব্ধ হয়ে, আমাদের নানা কাজে অসন্তুষ্ট হয়ে যারা তৃণমূলকে ভোট দিয়েছিল, তাদের একটা অংশ আবার ফেরত এলো 2016। এই সময়কালের মধ্যে তুলসী পাতায় কি এমন ময়লা জ্বললো যে ময়লা আপনারা গঙ্গা জলে ধুয়ে ফেলতে পারলেন, আপনাদের দিকে আবার মানুষ ফিরে এলো? এই গঙ্গা জলে মানুষ তার জীবনের অভিজ্ঞতায় বুঝলো। মানুষ তো চোখের সামনে নিজের সমাজটা দেখে, মানুষ তো চোখের সামনে নিজের অঞ্চলের বিদ্যালয়, কলেজ ইত্যাদিগুলো দেখে। মানুষ তো চোখের সামনে সরকারি যে প্রশাসন আছে, সে হসপিটাল হোক, পৌরসভার কাজ হোক, সবগুলো তো মানুষ চোখের সামনে দেখে। আর তার সঙ্গে দেখে কিভাবে মানুষের থেকে জোর জবরদস্তি করে টাকা তুলছে, এবং কিছু কিছু মানুষ হঠাৎ করে রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছে। আপনি শুনলে অবাক হবেন। এসব আপনি ভালো করে খবর নিন, দেখবেন এই বড় বড় যে ফ্ল্যাট বাড়িগুলো হয়েছে না, এই ফ্ল্যাট বাড়িগুলোতে এখানকার এমএলএর ফ্ল্যাট আছে, এমপির ফ্ল্যাট আছে, এখানকার অন্যান্য পৌর প্রতিনিধিদেরও ফ্ল্যাট আছে, অথচ তারা এই অঞ্চলের বাসিন্দা। একটা থাকার বাড়ি তো তার আছে। আমার বাবা যেমন আমাদের থাকার জায়গা 3 ভাইকে তো করে দিয়ে গেছে। তাহলে দরকার কেন? এই তো মানুষ চোখের সামনে দেখছে, এবং মানুষ তো চোখের সামনে দেখছে যে কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমার ভোট আমি দিতে পারবো না, এর থেকে বড় যন্ত্রণা মানুষের আর কিছু হয় না। আপনাদের সময় অভিযোগ ছিল আপনারা অনেক মানুষ এই যন্ত্রণা ভুক্তভোগী ছিলেন। এসব করে বার করুন। আমি তো বলছি তৃণমূলের লোকেরা বলুক। তখন আপনারা তাই সায়েন্টিফিক রিগিং করতেন, সোশ্যাল মিডিয়া ছিল না। সায়েন্টিফিক রিগিং মানে কি? যে সায়েন্টিফিক রিগিং তো মমতা ব্যানার্জি অনেকদিন ধরে বলছেন। ওই সময়ও তো ভোটার বিশেষ করে আমি যখন ইলেকশনে লড়েছি সেই সময় তো ভোটিং মেশিনও ছিল, হাতে গোনা কয়েকটা টিভি চ্যানেল এবং কিছু নিউজ পেপার, আমাদের মতো সোশ্যাল মিডিয়া ছিল না। কিন্তু এমনি পত্রপত্রিকা, ছাপানো পত্রপত্রিকা তো ছিল। আর ওই সময়কার নিউজ চ্যানেলগুলো তো দেখিয়েছে। এমন তো নয় ওই সময়কার যে ছোট নিউজ চ্যানেলগুলো ছিল তাদের হয়তো এত এই ছিল না, এত সেট আপ ছিল না, কিন্তু তারাও তো দেখিয়েছে। এবং সারা জীবনই তো সিপিআইএম এর বিরুদ্ধে, বামপন্থীদের বিরুদ্ধে বলেছে। আমাদের ভরসা তো তারা না, আমাদের ভরসা এলাকার মানুষ। এলাকার মানুষ, বিশেষ করে এলাকার ভদ্রমহিলা যারা, বেশ কয়েকটি এজ গ্রুপের মানুষ, ভদ্রমহিলাদের সঙ্গে আমি কথা বলছিলাম, তাদের খুব উদ্বেগের বিষয়। দক্ষিণেশ্বর অঞ্চলকে কেন্দ্র করে বেশ কিছু গেস্ট হাউস এবং সেখানে বেশ কিছু আমার মহিলা দর্শক বা যারা বয়স্ক দর্শক আছেন তাদের কথা মাথায় রেখে আমি আলাদা করে আর বলছি না, বেশ কিছু অসামাজিক কাজকর্ম, খুবই অসামাজিক কাজকর্ম, কিছু গেস্ট হাউসে, বন্ধ গেস্ট হাউসে কি কাজকর্ম হতে পারে মানুষ বুঝতে পারেন। এই ধরনের একটা অব্যবস্থা, এই অভিযোগকে আপনারা কিভাবে অ্যাড্রেস করেন? আমি গতকালই আপনি যে বিষয়টা তুললেন, দক্ষিণেশ্বরের একটা ঘরোয়া সভায় আমি গিয়েছিলাম। আমি যেতে যেতেই কয়েকটা গেস্ট হাউস ওই বাচস্পতিপাড়া এলাকায় দেখে আমি আটকে উঠলাম অনেকটা। এবং আটকে উঠেই তারপরে মানুষের কথাগুলো শুনলাম। শুনে তারা বলছেন যে
পৌরপ্রধানের কাছে গিয়েছিলেন, পৌরপ্রধান বলেছেন এটা পর্যটনের অগ্রগতির জন্য হচ্ছে। মানে পর্যটনের অগ্রগতির জন্য কি হচ্ছে, গেস্ট হাউস হচ্ছে নাকি গেস্ট হাউসের বন্ধ করে? গেস্ট হাউস, সেটাই আমি বলছি, গেস্ট হাউস হচ্ছে। এটা ওরা যখন গিয়ে বলেছেন, এমন আমি শুনলাম কালকে এক ভদ্রমহিলা খুবই দুঃখ নিয়ে কাঁদতে কাঁদতে বললেন যে এখানে যারা আসে তার বাড়িটা হচ্ছে এই হচ্ছে তার বাড়ি, একদম সোজা গিয়ে তার বাড়িটা ধাক্কা খাচ্ছে। তারপরে এই ডান দিকে যে প্রথম বাড়িটা, সেটা হচ্ছে গেস্ট হাউস। তার বাড়িতে গিয়ে নক করে আচ্ছা হ্যাঁ আচ্ছা কথা বলছে। মানে কি কথা বলছে সে তার বাড়িতে গিয়ে নক করে? যে আপনাদের এখানে ঘর ভাড়া পাওয়া যাবে কিনা। ও আচ্ছা, মানে একটা গৃহস্থ বাড়িতে, মানে গৃহস্থ, মধ্যবিত্ত বাঙালি, 18-19 বছরের মেয়ে বাড়ি। ওহো। আমি তখনই শুনে আমি আমাদের লোকদের বললাম যে তোমরা সব দেখো না, এগুলো বন্ধ করা যাবে না, কি মানুষ দেখবেন? থাকবে কি করে? কি দেখবেন? গিয়ে বাধা দেবে না কি হবে? মানুষকে সঙ্গে নিয়ে যদি বাধা দেয়, আমি মনে করি না এখনো পর্যন্ত মানুষকে সাথে নিয়ে কোনো খারাপ কাজ তাকে যদি বাধা দেওয়া হয়, সেইখানে সেই খারাপ কাজ হতে পারে না। মধ্যবিত্ত অংশের বেশ কিছু মানুষের মধ্যে শিক্ষিত, নিম্নবিত্ত, বাঙালি, অবাঙালি নির্বিশেষে, এমনকি আপনি অবাক হবেন, বেশ কিছু এখানে লিট্টি বিক্রি করছিলেন একজন বিহারি ঠেলাওয়ালা, তার সঙ্গেও কথা বলছিলাম। কথা বলতে বলতে জানতে পারলাম যে প্রচুর মদের দোকান বেড়ে গিয়েছে। মদের দোকান তো এখন সরকার চলেই তখন মদ বিক্রি করে। এই যে রাজ্য সরকারটা চলে মদ বিক্রি করে আর রিয়াল লটারির টাকায়, এই তো সরকারের আয়ের জায়গা। তা আপনি দেখবেন এখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা মদের দোকানে দাঁড়িয়ে থাকে। আমরা এমনকি আমাদের এমন অবস্থা হয় যে আমাদের মুখটা অন্যদিকে ঘুরিয়ে সেই রাস্তা পাই, সিনিয়র মানুষ যারা, ঠিকই তাই। এ ছিল না আগে। এত মদের দোকান আমরা কখনো করতে দেখি। কিন্তু কেউ মানুষ, আপনি যদি বলেন যে আপনাদের সময় মদের ব্যবসা হতো না, তাহলে তো আমি বলছি না সেটাও আমি আপনাকে বলি যে আমাদের মনে আছে 2007-8 সালে তখনকার অর্থমন্ত্রী এবং অসীম দাশগুপ্ত এবং তার সঙ্গে তিনি আবগারি মন্ত্রীও ছিলেন, তখন খড়দার বিধায়ক ছিলেন, পণ্ডিত মানুষ। তিনি সামান্য কিছু সরকারের আয় বাড়ানোর জন্য, সামান্য হয়তো প্রত্যেক পৌর এলাকায় একটা এরকম একটা তিনি মদের দোকান লাইসেন্স দেওয়ার জন্য এনেছিলেন। তা সেইখানে তৃণমূল ছিল, বাধা দিয়েছে, কংগ্রেস ছিল, বাধা দিয়েছে, এমনকি আমরা যারা ছিলাম আমরাও বলেছি যে এগুলো আমরা অ্যালাউ করবো না। আচ্ছা, দলের বিরুদ্ধে ধরুন এইখানে অ্যালাউ করবো না, আমরা তাকে বিধানসভায় বসে বলি। বুঝতে পেরেছি। তারপরে সে কনসিডার করেছে, মানে সেই স্পেসটা ছিল আর কি, সে বেশ ছিল, তো স্পেস থাকবে না কেন? ধরুন এই বিল্ডিংটার পাশেই একটা বিল্ডিং আছে, দেখবেন অনেকটা ইনকমপ্লিট বিল্ডিং, সেখানের মালিক আমার খুব পরিচিত লোক। সে এসে বলেছিল যে আপনি একটা সই করে দেন, তাহলে আমার এই লাইসেন্সটা আমি পাই। এখন দেখো, তুমি এসছো, আমার খুব পরিচিত ঘনিষ্ঠ ছেলে, কিন্তু এখানে আমি তোমাকে এই লাইসেন্স করার জন্য সার্টিফিকেট। মানুষবাবু, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা জিনিস, আপনি বললেন যে অসীম দাশগুপ্ত, অসীমবাবু সুপণ্ডিত মানুষ, শ্রদ্ধেয় মানুষ, অবশ্যই আমাদের সকলে আমরা ওনার সুস্থ দীর্ঘায়ু কামনা করি। তিনি আবগারি মন্ত্রী হিসেবে সরকারের আয় বাড়ানোর জন্য কিছু টোটাল অর্থমন্ত্রী হিসেবে যে, এবং আপনি বললেন যে আপনারা হাউসে বাধা দিয়েছিলেন, আপনি বাধা দিয়েছিলেন। এবার আমরা অনেক এমএলএরাই বলেছে এটা করা যাবে না। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি আলাদা করে আর নাম করছি না, বহুল প্রচলিত নাম, আমি আর আলাদা করে নাম করতে চাইছি না। আপনাদের দলের কিছু তরুণ প্রজন্মের নেতা, কিছু বলা ভুল, একজন তরুণ প্রজন্মের নেতা, তিনি বললেন যে গব্বর সিং ডারকা মহল, রাজ্য সম্পাদককে বললেন গব্বর সিং ডারকা মহল, ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, দলের মধ্যে গণতন্ত্র নেই, স্বেচ্ছাচারিতা চলে। কিন্তু আপনি যা বললেন সরকারি সিপিআইএম, সেখানে আপনি ক্যাবিনেট মিনিস্টার, দ্য থার্ড পার্সন অফ দ্য মিনিস্ট্রি, বিইং আ এমএলএ, আপনি তাকে লজিক্যালি কনফ্রন্ট করছেন। পরাজিত সিপিএম এর এমন কি হলো যে সেখানে গলা তোলা যাচ্ছে না, ভিন্ন মতকে চেপে দেওয়া হচ্ছে, মোহাম্মদ সেলিম চেপে দিচ্ছেন? আমি মনে করছি না যে আমাদের বলার কোনো জায়গা নেই। কমিউনিস্ট পার্টিটার গঠনটাই হচ্ছে এই যে কমিটি স্তরে থাকবে সেখানে যে কোনো কথা সে বলতে পারে, সেই স্বাধীন অধিকার প্রত্যেকের আছে, আমার আছে,
আমার তলায় একজন পার্টি কোঅর্ডিনেটর তারও আছে। আমি তো শুনেছি আপনাদের নাকি ঘন্টার পর ঘন্টা জেলা কমিটি রাজ্য কমিটির মিটিং, আজ মিটিং হয় এবং সেখানে সব সব পার্টির নেতারাই, এমনকি নিচের স্তরে এরিয়া কমিটির মিটিংও নাকি? এরিয়া কমিটি, ব্রাঞ্চ মিটিং সব। মুশকিল হচ্ছে কি, এরা গণতান্ত্রিক কেন্দ্রিকতা খায় না, মাথায় দেয়, এটা ভালো করে বোঝেনি। হুম দুই হচ্ছে মার্কসবাদ লেনিনবাদ, হুম এদের যে মতাদর্শ, এটা মনের মধ্যে গেঁথে নেয়নি। আমার চেতনার জগৎটা মার্কসবাদ লেনিনবাদ দিয়ে পরিচালিত না হলে আমি তো যে কোনো লোভী হয়ে যাব। এই ধরুন অনেকেই আছে, এই যে এরা সব বলছে। তা আমি তো 1972 সালের পার্টি মেম্বার, 1975 সালের আমি হোল টাইমার জরুরি অবস্থার সময়, আমি তো এখনো স্টেট কমিটি। কত ভাতা পেতেন? হ্যাঁ, কত ভাতা পেতেন? আমাদের যখন ভাতা দেওয়া হয়েছিল তখন কত দিত? 100 টাকা, 150 টাকা, তাও তাই। কোনোদিন 10 টাকা, কোনোদিন 15 তাই। টাকা। হ্যাঁ, তো আপনি কখনো মানে অন্য কোনো প্রফেশনে যাওয়ার কথা ভাবেন? আমি তো চাকরি ছেড়ে সেটাই তো আমি চাকরি বলছি। ছেড়ে হ্যাঁ। জয়েন করেছি। তো ভাবেননি যে না না, আমি? তখন যে নেতারা আমাকে বলেছিল, হুম গোপাল বোস, হুম প্রভাস রায়, শান্তি ঘটক, হুম আর আমার এখানকার নেতা বিশু দাস, যার মেম্বারশিপটা 1938 সালের কমিউনিস্ট পার্টির মেম্বারশিপটা, তাদেরকে তখন তো আমি বাবা মায়ের থেকেও বেশি শ্রদ্ধা করতাম। তাদের এক কথায় আমার ছাড়তে বিন্দুমাত্র দ্বিধা নেই। 54 বছর কমিউনিস্ট পার্টির সদস্য, 51 বছর হোল টাইমার, আক্ষেপ হয় না, আপনি না, সচ্ছল না, জীবন, না, না। সচ্ছল জীবন। আমার তো এখন তো খুবই সচ্ছল জীবন। আমার 2 ছেলে, তারা দাঁড়িয়ে গেছে, কাউকে ধরতে হয়নি, নিজেদের বিদ্যা বুদ্ধিতে তারা দাঁড়িয়ে গেছে। আমার স্ত্রী একজন স্কুল শিক্ষিকা ছিলেন, তার রিটায়ারমেন্ট। এটাও তো কুণাল ঘোষের অভিযোগ যে আপনাদের দলের হোল টাইমার মানে আপনাদের দলের স্ত্রীরা। কুণাল ঘোষ প্রমাণ করুক যে আমার স্ত্রী দলের মাধ্যমে চাকরি পেয়েছে, কুণাল ঘোষ প্রমাণ করুক। তো জানে না কমিউনিস্ট পার্টিটা কি। না না, আপনার কথা উনি আলাদা করে বলেননি, কমিউনিস্ট পার্টি এটা বলেছেন জেনারেল একটা নোশনের কথা বলেছেন আচ্ছা, যে তারা তো- আপনাদের হোল টাইমারদের স্ত্রীরা স্কুলে কলেজে আরে চাকরি করে। তারা তো তাদের শিক্ষাগত যোগ্যতা বাদ দিয়ে তো চাকরি পায়নি। হুম শিক্ষাগত যোগ্যতায় এমন অনেক হোল টাইমার আছে যারা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি হুম পেয়েছে। এমন অনেক প্রফেসর আছে, তারা তাদের যোগ্যতায় কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছে। হুম আরে স্কুল সার্ভিস কমিশন তো আমরাই চালু করে দিচ্ছি। হুম কাজে এইসব কথা যারা কমিউনিস্ট পার্টির ধাঁচা সম্পর্কে কিছুই জানে না, কিছুই মনে নেই, তারা এসব বলবেই। কারণ কমিউনিস্ট পার্টির যারা হোল টাইমার হয়, তারা মাথায় মার্ক্সবাদ লেনিনবাদটা, মাথায় মতাদর্শটা তাদের মাথার ঘিরে থাকে। তা না হলে যে পার্টিতে আমি এসছিলাম, একটা ভাবনা থেকেই তো এসছিলাম। অবশ্যই। যদি ভাবনা না থাকে, ভাবনার গোলমাল হবে, আর ভাবনার গোলমাল হলেই পার্টি নেতাকে গব্বর সিং বলা আমি যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলছি যে আপনি যে সময়ের কথা বলছেন সেই সময় সিপিআইএম এর বিরোধিতা করার কথা বোধহয় মানে গাছের পাতাও ভাবতো না। অনেকে মজা করে আমাকে বলতেন যে এই তৃণমূল কেমন দেখতে হয় একটু দেখবো, যখন আপনারা 2006 সালে 235টা আসনে জিততেন। তারপরে কি হলো সেটা ইতিহাস। সেই সময় কি অর্থমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা নিরুপম সেন, বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা আপনাদের গলা টিপে ধরেছিলেন ঘরের ভেতরে? কোনোদিন ধরে কোনোদিন গলা টিপে ধরার ব্যাপার নেই তো। কমিউনিস্ট পার্টিতে আমি এখনো মনে করি সব পার্টির সদস্য যে তার যে নিজের স্তর, সেই স্তরে দাঁড়িয়ে যে কোনো কথা বলতে পারে। একজন নেতা চোর, একজন নেতা দুর্নীতিপরায়ণ, তাও বলতে পারে। আপনি জেলা সম্পাদক মন্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য, আপনিও নেতৃত্ব, আবার আপনিও কর্মী কোথাও একটা গিয়ে আপনাদের ফরমেশন অনুযায়ী। মোহাম্মদ সেলিম সম্পর্কে যে অভিযোগ শোনা যাচ্ছে যে তিনি দলের মধ্যে এখন একতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, তিনি গব্বর সিং ডারকা মহল তৈরি করছেন, আপনি কতটা একমত? আরে উনি যদি ডরকা মহল তৈরি হয়, কাদের ভাষা এটা? কাদের ভাষা? একজন কমিউনিস্ট পার্টির মেম্বার ডরকা মহল তৈরি হচ্ছে, কথা উচ্চারণ করতে পারে সে কমিউনিস্ট হলে? তাহলে কি তার মার্ক্সবাদ লেনিনবাদ সে কিছুই চর্চা করে? ক্ষতি হয়ে যাবে দলের? কিচ্ছু ক্ষতি হবে না। আরে অনেকে চলে যায়, কিছু ক্ষতি হয় না। আমার সময় পীযূষ দাশগুপ্ত পার্টি ছেড়ে চলে গেছিল, পার্টির কোনো ক্ষতি হয়নি। আমি একদম শেষ দিকে, সমীর বুধতুণ্ড, সৈফুদ্দিন চৌধুরীরা চলে গেছিল, পার্টির কি এসে যায় তাতে?
আমি একদম শেষের দিকে মানসবাবু, আমি আপনাদের এই কামারহাটি পৌরসভার কথা যদি বলি, এখানে জল নিকাশি এবং রাস্তাঘাটের একটা সিরিয়াস ভয়ঙ্কর সমস্যা। অভিযোগ রয়েছে। আমি সমস্যা বা অভিযোগ যাই বলি না কেন, কামারহাটির মানুষ যারা এই সাক্ষাৎকার দেখবেন তাদেরকে একটু অ্যাড্রেস করুন, আপনি কি সমাধান সম্ভব? কামারহাটির মানুষকে আমি এটাই বলবো, জল নিকাশিটা একটা বড় সমস্যা। বিশেষ করে আমাদের নন্দননগর অঞ্চল, যতীন্দাসনগর অঞ্চল, দেশপ্রিয়নগরের একটা অংশ, অন্যদিকে দক্ষিণেশ্বরের দিকে একটা অংশ, সেখানে জল নিকাশি জন্য প্রথমত হচ্ছে নিকাশির কাজটা যদি সময় মতন ঠিক করে হয়, নিকাশির কাজটা যদি গ্রীষ্মকালের মধ্যে শেষ করে ফেলা হয় এবং তার যে মালগুলো তোলা হলো সেগুলো যদি সঙ্গে সঙ্গে নিয়ে অন্যত্র ফেলে দেওয়া হয়, তাহলে জল নিকাশি অনেকটা বেটার হতে পারে। আমাদের বাগজোলা খাল, এই বাগজোলা খালের সংস্কার আমি সেটা আনিনি, আপনি এটা জিজ্ঞেস করলে নিয়ে আসতাম। ওই সময়কার আমাদের যে সেচ মন্ত্রী, তিনি সেই সেচ মন্ত্রী তিনি আমাদের সুভাষ নস্কর, তাকে আমি রিপিটেডলি বলছি, বাসন্তী আরএসপি, হ্যাঁ, বাসন্তীর মন্ত্রী ছিলেন, বাসন্তীর ছিলেন, এবং তিনি সেচ মন্ত্রী ছিলেন ওই সময় বেশ কিছুদিন। তাকে বারবার বলার পর কেন্দ্রীয় সরকারের পরে সঙ্গে যোগাযোগ করে কাজটা শুরু হলো, তখন সরকার পরিবর্তন হয়ে গেল। এই হচ্ছে আমার জীবনের দুটো ট্র্যাজেডি। একটা হচ্ছে হসপিটালটা রেডি, সাগর দত্ত, নির্বাচন শুরু হয়ে গেল, ওই কাজ শুরু হলো, ওটা বড় প্রজেক্ট হলো না, কিন্তু সেটাই বলছি, সম্পূর্ণ করবেন? বললে তো অবশ্যই চেষ্টা করব। জ্যোতি না, কিন্তু আমি মানুষকে এটা বলতে চাই যে এই জল নিকাশি বিশেষ করে, এবং তারপরে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, এই দুটো ব্যাপারে কোথাও এই সমস্যাও আছে যে পানীয় জল, অর্থাৎ ভালো কোয়ালিটির পানীয় জল যেটা খেলে মানুষ, পরিশুদ্ধ পানীয় জল, আর্সেনিক মুক্ত পানীয় জল, এই পানীয় জল, সেটারও বেশ কিছু জায়গায় তার সমস্যা আছে। সেটা করার জন্য যত রকম চেষ্টা করার, যদি প্রার্থী হই, জিততে পারি, তার চেষ্টা করতে পারবো। কামারহাটির মানুষ জানে যে মানুষের জন্য, সব ধরনের মানুষের জন্য, আমি যখন এমএলএ ছিলাম, মানুষ বিচার করে নেবেন যে আমি কোনো দলের এমএলএ ছিলাম কিনা। এখানে বেশ কিছু চাকরির সুযোগ হয়েছে। নর্থ বেঙ্গল কর্পোরেশন যখন প্রথম শুরু হয়, সেখানেও তখন আমি এমএলএ, তখন সেখানে কিছু ড্রাইভার, কন্ডাক্টর, তাদের দোকানের সুযোগ ছিল। আমি কোনো দল দেখিনি। এমনকি তখন কংগ্রেসের কর্মী সে এসে আমাকে বলেছে, রাত্রিবেলা, অনেক রাত্রে, কিছুটা প্রকাশ্যে মানুষের মধ্যে আসবে না বলে এসে আমাকে বলেছে, মানুষদা বা মানুষ বন্ধু স্থানীয়, আমার এটা কি হতে পারে, কারণ তুই কালকে ড্রাইভারি লাইসেন্স বার করে নিয়ে আয়, তোকে আমি ঢুকিয়ে দিচ্ছি। কোথায় ড্রাইভারি লাইসেন্স পাওয়া যাবে তা ওকে বলেছে। তারপরে সে ড্রাইভারি লাইসেন্স নিয়ে এসছে, সে ঢুকেছে। দুর্ভাগ্যবশত সে ছেলেটি এখন বেঁচে নেই, কাজ করেছে এবং চিরকাল বলে গেছে। এই ক্ষেত্রে তৃণমূলের লোকেরাও বলবে, কংগ্রেসের লোকেরাও বলবে যে না, এই ব্যাপারে মানুষ। আমার এখানে স্থানীয় কিছু বিজেপির কর্মী সমর্থক, তৃণমূলের কিছু কর্মী সমর্থক, তাদের সঙ্গে কথা হচ্ছিল। তারা, দেখুন, আপনাদের দল কি সিদ্ধান্ত নেবেন সে তো আপনাদের দলের একদম, আপনারা অনুগত সেনাপতি, আপনারা, সে তো আপনাদের দলের ব্যাপার, আমি বলতে পারি না। কিন্তু আপনার যে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা দলমত নির্বিশেষে মানুষের মধ্যে প্রবলভাবেই আছে, সেটা বোঝা গেল। সেটা নির্বাচনী সাফল্যের ক্ষেত্রে তার প্রতিফলন ঘটবে কিনা সেটা সময় বলবে। আমি একদম একটু স্মৃতি সরণি বেয়ে যদি হাঁটি, জ্যোতিবাবুর একদম শেষ দিকের, তিনি তখন অনেকটা তার বয়স হয়েছে, জ্যোতিবাবু যথেষ্ট বয়স হয়েছে জ্যোতিবাবু জীবনের একেবারে, তখন জ্যোতিবাবু অনেকটাই শেষের দিকে তার রাজনৈতিক কর্মজীবন। এখানে এসেছিলেন এবং বেলঘড়িয়া উৎসব উদ্বোধন করতে এসেছিলেন, আপনি তখন এখানকার বিধায়ক।
এবং সেই যে তার ভাষণ, সেটা এখনো ইউটিউব ফেসবুকে ভাইরাল, মানে ঘুরে বেড়ায়। তার আক্রমণের মূল লক্ষ্য ছিল বিজেপি। বিজেপিকে এবারে আপনারা কিভাবে কমব্যাট করবেন? দেখুন, বিজেপি এখানে আমাদের এখানে সেভাবে শক্তি হিসাবে কিছু নেই, কিন্তু ভোটটা আছে। বিজেপি সেই যে খুব একটা বড় অর্গানাইজেশন হয়ে গেছে তেমনও না। আমরা শুনছি বিজেপি কিছু বহিরাগত লোক, অন্য রাজ্য থেকে আসা লোক, তারা এখানে কাজ করছে, যেটা বিজেপির তো সংগঠন চলে পয়সার উপর, এতে কোনো অসুবিধা নেই। আমরা যেমন হল টাইমার, আপনি বললেন কত টাকা পান, না, পেতেন। আর আরএসএস এর যারা লোক, তারা খুব কম যারা পায়, তারা 50,000 টাকা পায় মাসে। আমি একজনকে জানি, আমি তার নামও বলবো না, কিছুই বলবো না, আমার খুব স্নেহের ছেলে, সে ভালো চাকরি করতো সরকারি দপ্তরে, দপ্তরটাও বলবো না, তাহলে বুঝে যাবে, কারণ আমি খুব স্নেহ করি তাকে। তা সেই চাকরি ছেড়ে দিয়ে সে এখন বিজেপির থেকে তো খুব কম হলে 60-65,000 টাকা পায়। তাই এটা আরএসএস এর থেকে পায়, বিজেপির থেকে তো পায় বুঝতে না, পেরেছি। আরএসএস এর থেকে পায়। এরকম অনেক এখানে আছে। আবার এমনও অনেকে আছে যে ভালো ব্যবসা। আপনারা 21% ভোট পেয়েছিলেন, কিন্তু তৃতীয় শক্তি হয়েছিলেন। এবারে কি অন্তত দ্বিতীয় হতে পারবেন, নাকি মানে প্রথম হওয়ার কথা আমি যদি ছেড়ে দিই? আপনি এটা জেনে নিন যে কামারহাটি আমরা জিতবো। কামারহাটির মানুষ চাইছে কনফিডেন্ট? সিপিএম কে পাওয়া। আমি তো 100% কনফার্ম। এই আমি কথা তো পরিষ্কার বলছি যে এবার কথা হবে চোখে চোখ রেখে। আপনারা ওরা প্রত্যেকবারই খেলা বলেন, মানে ক্ষুদ্রতম রাজনৈতিক দল ভোটের আগে নিজের কর্মীদেরকে না, উজ্জীবিত করার না, জন্য না, 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 আমাদের কর্মীদের আপনি উজ্জীবিত করেছেন, তখনও দেখেছেন আমাদের বৈনী মিলের ঘটনায়। আমাদের কর্মীরা তখনও নির্বাচন আসেনি, এই ক্লাব টাউনের এই কেলেঙ্কারির পর। ক্লাব টাউন সম্পর্কে আরো অভিযোগ পাওয়া যায়। এটা অভিযোগ, মানে আমি তার সত্যতা, আমি তো তার কাগজপত্র দেখিনি, এটা আপনারা বেটার বলতে পারবেন। ক্লাব টাউন সম্পর্কে যে অভিযোগ পাওয়া যায়, এখানে বয়স্ক বেশ কিছু তৃণমূলের সাংসদ, আমি কোন কনস্টিটিউয়েন্সি যদি নাই বা বললাম, বা এখানকার জনপ্রতিনিধি তাদের flat এমএলএ, আছে। তাদের ফ্ল্যাট রয়েছে। আপনি যে কথা বলেছেন যে আপনি এর আগেও সাক্ষাৎকারে এই কথা বলেছেন, আমার এখানকার এমপি, আমার মানে এখানকার আপনি MLA, সৌগত রায়ের কথা বলছেন। আমি কারো নাম বলি না normally। এখানকার এমপি তো সৌগত রায়, এখানকার এমপি, এখানকার এমএলএ এখানকার এমএলএ তো মদন মিত্র, এবং তার সঙ্গে তাকে আপনি নির্বাচনে বা হারিয়েছেন। এরা সব, এদের সকলেরই ফ্ল্যাট। কিন্তু অনেকে বলেন যে 2016 সালে মদন মিত্র জেলে ছিলেন, এটা আপনার জেতার পথকে অনেকটা প্রশস্ত করেছিল। আরে জেলে থাকলেও তো তার বাহিনী জেলে ছিল না। মদন মিত্র যদি আবার জেলে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও করেন, তো তার পুলিশ বাহিনী জেলে ছিল না। 2011-এর পরে 2016-তে পুলিশ কিরকম ভাবে কাজ করেছে তো আপনারা জানেন। কিন্তু পরিস্থিতি মোকাবিলা করতে হয়। আমি এখানকার গোটা কামারহাটি এলাকার প্রতিটি নারী নক্ষত্র কোথায় কি হয় সব জানি। আমি ঘুরে বেরিয়েছি, অল্প বয়সে ঘুরে বেরিয়ে, বললাম তো 75 সালে আমি হোল টাইমার হয়েছি। সেই হোল টাইমার থেকে তখন আমার বয়স কত? তখন আমার বয়স 20 চলছে। সেই সময় আমি ঘুরে বেরিয়েছি, প্রতিটি পাড়া মহল্লা, প্রতিটি মানুষ, তাদেরকে আমি চিনি। কাজেই সেক্ষেত্রে তো কোনো কোথায় কি করলে হবে সুবিধা, কাকে ধরে বললে পরে হবে যে তুই এসব করিস না, এখনো আমি অনেককে বলতে পারি। তৃণমূল যারা করে, বিজেপি করে, ঝগড়া করে, আমি অথরিটি বলতে পারি যে এই এসব খারাপ কাজ করিস না। সেই জায়গাটা আপনার রয়েছে, এবং তাতে কাজ হয়, কাজ হয় না দলবদ্ধ এমন না। বিশেষে সেই জায়গাটা, সে তারা কি সমর্থন করবেন ভোটে আপনাকে? সেটাই বলতে পারি না, কিন্তু তারা সমর্থন না করলেও একেবারে আমার পিছনে আদা জল খেয়ে লেগে তাদের যাবে। সমর্থন চাইবেন? সবার সমর্থন চাই, কারণ আমার ভোট বাড়াতে হলে, আমার ভোট যদি বৃদ্ধি করতে হয়, যে ভোট বিজেপিতে চলে গেছে তাকে ফেরত আনতে হবে। যে ভোট আমাদের ভুল বুঝিয়ে টিএমসিতে চলে গেছে, তাদের ভোট ফেরত আনতে হবে, তবেই তো জিতবো। অনেক ধন্যবাদ মানসবাবু, আপনি এতক্ষণ সময় দিলেন। আমার একেবারে শেষ প্রশ্ন, রাজ্য কামারহাটি জয়ের ব্যাপারে আপনি নিশ্চিত? এই অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিজেপির নেতা, তৃণমূলের নেতা, তাদের সঙ্গে একান্ত কথোপকথনে তারা আমাকে বলেছেন যে সিপিআইএম এর, বিশেষ করে বিজেপির কয়েকজন নেতা, এবারেও খাতা খোলা সম্ভব নয়। আপনি কি বলবেন? বিজেপির খাতা খোলা সম্ভব না, কিন্তু বিজেপির খাতা না খুললেও তৃণমূলের খাতা বন্ধ হবে, ক্লোজ হবে। আপনারা কতগুলো আসনে জয়ের ব্যাপারে আশাবাদী? আমি আশা করছি যে আমরা অন্তত 20-22টা আসনে আমরা এবার কি বলছেন, 20-22টা আসনে আপনারা জিতবেন?
অন্যরা কে কি বলছে আমি জানি না। যদি ঠিক মতন আমাদের সংগঠন যা আছে সেই সংগঠন কাজ করতে পারে, পরিবেশটা তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় কোন আসনের কথা আপনি বলছেন? আমি আসন বলবো না। উত্তর চব্বিশ পরগনা জেলায় আমরা 4-5টা তো পাবোই। অন্যান্য জেলা? অন্যান্য জেলা, হুগলিতে আমাদের কিছু ভালো হবে, আমাদের বর্ধমানের সবকটাতেই কিছু ভালো হবে, আমাদের নদিয়াতে কিছু ভালো হবে, মুর্শিদাবাদ, মালদা? মুর্শিদাবাদে ভালো হবে, উত্তরবঙ্গে কোচবিহারে ভালো হবে, উত্তরবঙ্গে দার্জিলিংয়ের জেলার মধ্যে যে সিটগুলো, আমি এত হতাশাবাদী নই। 2 নম্বর হচ্ছে যে আমি আপনার সঙ্গে আজকে আমার নতুন আলাপ হলো। 16 সালে ইলেকশনের পর কাউন্টিংয়ের আগের দিন আমার কাছে এক সাংবাদিক এসেছিল। সে তখন বোধ হয় 24 ঘন্টায় ছিল। এসে বললো, মানুষ তো কি করছেন? আমি আড্ডা মারছি। তাহলে আসবো আপনার কাছে? এসে আসে। ও দেখেছে যে আমি আড্ডা মারছি। ওরা বললো কি হবে? আল্লাহ, ওকে একটা আমার বাড়িতে রিসেন্টলি কম্পিউটার কাজ করে, তাকে বললাম এই প্রিন্টটা বার করে দেবো। আমি ওকে বললাম এটা নিয়ে যাও, তোমার অফিসে দাও, কালকে ইলেকশনের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আমার ফোন করো। বললে, বাবা আপনি হুবহু মিলিয়ে দিলেন কেন? বললাম আমি মানুষকে চিনি। এই অঞ্চলের ছোটবেলা থেকে আমি মানুষদের জানি। আর তখন সায়েন্টিফিক রিগিং এর অভিজ্ঞতা? সাইন্টিফিক রিগিং ও 16 সালে কি করে রিগিং হবে? আপনি কি বলছেন? সায়েন্টিফিক তো? সাইন্টিফিক না। আপনি জানবেন আমি এই ভাবনায় চলি যে মানুষের মুখ না, হ্যাঁ ঠিক আছে আপনাকে দেবো, মানুষের চোখ কথা বলে। আর সেই টেকনোলজিটা আমি আমার গুরুদের কাছ থেকে, কোনো পার্টিতে বলা ঠিক ঠিক না, যারা আমাকে শিখিয়েছেন, বেশ করে আজকে নেই, তিনি আমাদের খুব সিনিয়র লিডার, 1941 সালের পার্টি মেম্বারশিপ পেয়েছিলেন, তিনি আমাকে ভোটটা শিখিয়েছিলেন। 2011 সালেও আমি বলেছিলাম আমি হারবো, 2011 সালেও আমি বলেছিলাম আমাদের বাপ্পার সরকার হবে। বসন্ত বাতাস পলাশ খুঁজছে দেখলাম এখানে ক্লাব টাউন রেসিডেন্সি, যেখানে 50 কোটি টাকা বাঙালির শির দ্বারা দিয়ে বিস্ময়ের স্রোত বয়ে গিয়েছিল। বাঙালির পিটুইটারি নতুনভাবে ভাবতে শিখেছিল। মানস মুখার্জি বসন্তের বাতাসে মানুষের চোখের কথা বোঝার চেষ্টা করছেন। মানস মুখার্জি এই অঞ্চলের এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হবেন কিনা আমি জানি না, তবে তিনি যে তার দলের জয়ের ব্যাপারে আশাবাদী, পিছনে আপনারা দেখতে পাচ্ছেন তার দলের প্রতীক, যে প্রতীক বদল হয় নাই, সেই প্রতীক। মানস মুখার্জি আশাবাদী, এবং এরকম আরও আপবিট কন্টেন্টসের জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।